আসসালামু আলাইকুম। দেখো, তো আজকে তোমাদের থিওরিটিক্যাল লেকচার 3 ক্লাসে আপলোড দেওয়ার কথা ছিল, সে কারণে আর কি হচ্ছে ক্লাস নেওয়া। তো এখানে দেখো ফার্স্টে কী লিখে আসছে, দ্রবণে দ্রব্যের শতকরা পরিমাণ। একটা হচ্ছে শতকরা ভর থাকবে, শতকরা আয়তন থাকবে, শতকরা ভর ভাগ আয়তন থাকবে। ঠিক আছে, শতকরা মানে পার্সেন্ট, ভর মানে W/W, শতকরা মানে পার্সেন্ট, আয়তন মানে V/V, আর হচ্ছে শতকরা মানে পার্সেন্ট, ভর বা আয়তন মানে W/V। এখন বলতে পারো এই জিনিসগুলো কি, এই জিনিস তিনটা নিয়ে দ্রবণের দ্রব্যের শতকরা পরিমাণটা নিয়ে তোমাদের আমি সিকিউ ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন জাস্ট এই তিনটা জিনিস জেনে রাখো। ওকে, দেখো এখানে কী লেখা আছে, দুইটা জিনিস, হাইপোগ্লাইসেমিয়া আর হচ্ছে গ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়াটা কী জিনিস আর হাইপারগ্লাইসেমিয়াটা কী জিনিস, এটা হচ্ছে আমরা এখন একটু দেখব। হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল যদি কমে কমে যায় তাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, কতটুকু কমবে, 7.8 থেকে যদি কমে যায় তাকে আমরা কি বলি, হাইপোগ্লাইসেমিয়া। ফল ডাউন করে তখন, গ্লুকোজ মানে ফল ডাউন করা মানে কি, ডায়াবেটিক্স তখন একদম কমে যায়। আমাদের কিন্তু সবারই আচ্ছা, ডায়াবেটিক্সটা মূলত কি, ডায়াবেটিক্সটা মূলত হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে তাকে ডায়াবেটিক্স বলা হয়। ঠিক আছে, বাট আমাদের কিন্তু সবারই গ্লুকোজ আছে শরীরে, তাই না? তো গ্লুকোজ না থাকলে তো আমাদের শক্তির যোগান দিতেই পারতাম না। তো এই গ্লুকোজ লেভেলটা আমাদের যখন ডাউন হয়ে যায়, দেখবে অনেকে কি করে, কাজ করতে পারে না, দুর্বল, তাদেরকে বলে কি, বাজারে দেখবে গ্লুকোজ পাওয়া যায়, তাদেরকে গ্লুকোজ খাইতে বলে না। তো তাদের গ্লুকোজ লেভেল যেহেতু কমে যায়, ফল ডাউন করে, তখন তাদেরকে কি বলে, গ্লুকোজ খাইতে বলে। আর যাদের গ্লুকোজ লেভেল 7.8 থেকে বেড়ে যায়, মানে গ্লুকোজ লেভেল ইন ব্লাডে গ্লুকোজের পরিমাণ যাদের বেড়ে যায়, তাদেরকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া, যার ফলে কি হয়ে যায়, ডায়াবেটিস মেলাইটাস হয়। ঠিক আছে, ওকে। তো এটা আমরা কীভাবে মনে রাখবো, হাইপো আর হাইপার। আচ্ছা, হাইপার কথাটা মানে কি, দেখবো আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে যে স্যার আমি পড়া দিব, কিংবা একটু হচ্ছে বেশি হাইপার অ্যাক্টিভ। ঠিক আছে, ধরো আমাদেরও পরীক্ষার সময় টেনশন হয়, বাট ওদের উত্তেজনাটা একটু বেশি তুঙ্গে থাকে, তাই না? তো এইসব মানুষকে বলা হয় হাইপার অ্যাক্টিভিটিস করে এরা। ঠিক আছে, তো তার মানে আমরা কি বুঝলাম, হাইপার মানে সবসময় অ্যাক্সেস কিছু বা বেশি কিছু। তার মানে গ্লুকোজ লেভেল যদি 7.8 থেকে বেশি হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, হাইপার গ্লাইসেমিয়া। কমে গেলে কি বলবো, হাইপোগ্লাইসেমিয়া। দ্যাটস ইট। এবার আসো প্রশমন বিন্দু। আচ্ছা, প্রশমন বিন্দু কি দেখি তো, বলতে পারো কি না? প্রশমন বিন্দুটা হচ্ছে তোমার আহ, ধরো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলা। ঠিক আছে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যদি তোমার লবণ আর পানি উৎপন্ন হয়, সেটাকে তোমার বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে একটা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যদি তোমার লবণ আর পানি উৎপন্ন হয়, তাহলে কি ওই লবণ আর পানির মধ্যে কি আর অ্যাসিড আর ক্ষার তেমনভাবে ইফেক্ট করছে, করছে না, তো নিরপেক্ষ হয়ে যাচ্ছে। এই যে একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে তোমার লবণটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে, যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, দেখো, যদি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড আর একটা ক্ষার নিলাম। ঠিক আছে, এটা বিক্রিয়া করে আমাদের কি হবে, বিক্রিয়া করে আমাদের হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডটা, এটা কি সল্ট না? এই যে H2O কি ওয়াটার না? তার মানে আমি কি বললাম, যদি তোমার অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়, তাকে আমাদের কি বলা হয়, প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা করার সময় একটা বিন্দু উৎপন্ন হয়, যাকে বলা হবে আমাদের প্রশমন বিন্দু, যেই বিন্দুতে আমাদের পিএইচের একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, ধরো এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, তা না নিয়ে আমি যদি একটা দুর্বল একটা অ্যাসিড নিতাম, যেমন এই যে CH3COOH আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো আমি নিলাম। ঠিক আছে, আমি একটু কলমটা চেঞ্জ করি। ধরো আমি একটা দুর্বল অ্যাসিড আর একটা সবল ক্ষার নিলাম, তাহলে কি হচ্ছে, CH3COOH, দুর্বল অ্যাসিড সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে মেইন কথা, তোমাকে অ্যাসিড আর ক্ষার নিতে হবে, এতটুকু বুঝলেই হয়েছে। তাহলে দেখো, তাহলে কি হবে, আমাদের CH3COONA আর হচ্ছে পানি। সবসময় মনে রাখবো লবণ আর পানি উৎপন্ন হবে। তাহলে এই যে লবণটা উৎপন্ন হচ্ছে, তার নাম কি, সোডিয়াম ইথানয়েড। আর কি হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, তাই না? সোডিয়াম ইথানয়েড আর হচ্ছে পানি উৎপন্ন হইলো। তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া, কারণ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হলে তাকে বলে প্রশমন বিক্রিয়া। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা, এখন যদি তুমি এটার মধ্যে একটা এটার যদি পিএইচ নির্ণয় করো, এই প্রশমন বিক্রিয়াটা যদি তুমি একটা পিএইচ নির্ণয় করো, একটা প্রশমন বিন্দু নির্ণয় হবে।
ঠিক আছে? সেই কথাটা এখানে বলা হয়েছে যে প্রশমন বিন্দু। বুঝতে পারছো কোথা থেকে কথাটা মেইনলি আসছে? তো প্রশমন বিন্দু মানে কি? প্রশমন বিক্রিয়া হইতে হবে তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। তো আমরা পড়ব ৪ ধরনের অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। ঠিক আছে? ফার্স্টে আছে সবল অ্যাসিড, সবল ক্ষার। সবল অ্যাসিড মানে আমি জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবল ক্ষার মানে সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে? আরও অনেক কিছু আছে। বাট এই ২ টা দিয়ে মনে রাখাটা ইজি। তো সবল অ্যাসিড, সবল ক্ষার নিলাম। আবার ধরো নিলাম সবল অ্যাসিড, দুর্বল ক্ষার। সবল অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। একটা উদাহরণ। দুর্বল অ্যাসিড, সবল ক্ষার। দুর্বল অ্যাসিড তো দেখালাম একটু আগে ইথানোয়িক অ্যাসিড। সবল ক্ষার হচ্ছে আমাদের এটা কি ভিনেগারের সংকেত, তাই না? আর সবল ক্ষার হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড আর দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। নির্দেশক। নির্দেশক হচ্ছে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সকল নির্দেশক। এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ। ওকে। এবার বলতে পারো নির্দেশক জিনিসটা কি? নির্দেশক হচ্ছে প্রশমন বিন্দু যারা নির্দেশ করে তাদেরকে বলা হয় হচ্ছে নির্দেশক। মানে কোনো একটা পয়েন্টে গেলে যখন বলা হবে যে এই পয়েন্টে হচ্ছে আমাদের প্রশমন বিন্দুটা নির্দেশ করছে, মানে ধরো সোডিয়াম এটা বিক্রিয়া করলা, ঠিক আছে? এমন একটা পয়েন্টে যেয়ে বা হচ্ছে এমন একটা সময় যেয়ে বলবে যে এখন প্রশমন বিন্দু নির্দেশ করছে, মানে এখন তোমার বিক্রিয়ায় তোমার একটা প্রশমন বিক্রিয়া দিবে। এই কাহিনীটাকে বলা হচ্ছে এই যে ইনস্ট্রাকশন দেয়। ধরো তুমি একটা পড়াশোনা করছো, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তো একটা মানুষ লাগবে, তাই না? ঠিক তেমনই প্রশমন বিন্দুর ক্ষেত্রে একটা ইনস্ট্রাক্টর বা নির্দেশক থাকে, যাকে বলা হচ্ছে আমাদের নির্দেশ দেয়, যাকে আমাদের কি বলা হচ্ছে নির্দেশক। ঠিক আছে? তো আমরা এখন নির্দেশক আমরা অনেকগুলো নির্দেশক একটু পরে যেয়ে পড়বো, বাট এখন জাস্ট মনে রাখো যে প্রশমন বিন্দুর ক্ষেত্রে যে নির্দেশক, প্রশমন বিন্দুর ক্ষেত্রে আমরা অ্যাসিড ক্ষার পড়লাম, 4 টাইপ অফ অ্যাসিড ক্ষার। আর নির্দেশক হচ্ছে সবল অ্যাসিড, সবল ক্ষার হলে সকল নির্দেশক। সবল অ্যাসিড, দুর্বল ক্ষার হলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। দুর্বল অ্যাসিড, সবল ক্ষার হলে ফেনফথ্যালিন বা থাইমল ব্লু। কি বলছি? ফেনফথ্যালিন বা থাইমল ব্লু। আর দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার হলে নেই। পিএইচ এটা হবে 7.0, এটা হবে 5.27, এটা হচ্ছে 8.80, এটা হচ্ছে নির্দিষ্ট না। ঠিক আছে? এটা হচ্ছে ৪ থেকে ১০ পর্যন্ত বা এরকম এরকম কিন্তু রেঞ্জও আসতে পারে। ঠিক আছে? তো এটা একটু পড়ে রাখবা। দেখো মনে রাখার টেকনিক ৪ থেকে ১০ মানে ৭ টা তো এটার মধ্যে আছে। 5.27, তো লাস্টে 7 আছে সে কারণে 4 থেকে 7, মানে এভাবে করে মনে রাখবা টেকনিক ওয়াইজ। 8.80 তার মানে এখানে মনে রাখবা তুমি ৮ থেকে ১০। ঠিক আছে? ফার্স্টে 8 থেকে শুরু। এটা কিন্তু পুরাটা তোমাদের ভালো মতন করে মুখস্থ করতে হবে। বোঝা গেছে? প্রশমন বিন্দুটা খুবই, খুবই ইম্পর্ট্যান্ট। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখো আমি কতবার দিছি মেডিকেলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাথ মানে কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট ১০ বারের উপর আসছে। ঠিক আছে? কি আসছে? আসছে হচ্ছে আমাদের মানে নির্দেশক নিয়ে। তো নির্দেশক জিনিসটা কি এখন আমরা একটু বুঝবো। ওই যে একটু আগে বললাম যে প্রশমন বিন্দু নির্দেশ করে তাকে হচ্ছে নির্দেশক বলে, যে এখন আমাদের এই বিক্রিয়াটা একটা প্রশমন মানে প্রশমন বিক্রিয়া। এখন তার একটা বিন্দু আছে প্রশমন বিন্দু। এইটা যে নির্দেশ করবে সেটাকেই বলা হচ্ছে বা ইনস্ট্রাক্টর। ঠিক আছে? সে বলে দেয় যে এখন প্রশমন বিন্দু নির্দেশ করবে। তো এটাকে বলা হচ্ছে মেইনলি কি নির্দেশক। ঠিক আছে? নির্দেশকের বৈশিষ্ট্য হচ্ছে নির্দেশকের পিএইচ রেঞ্জ ভিন্ন। একেকটা নির্দেশকের এই দেখো সকল নির্দেশকের বেলায় এরকম, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জের বেলায় এরকম, ফেনফথ্যালিনের বেলায় এরকম, তারপরে হচ্ছে দুর্বল অ্যাসিডের বেলায় নেই। তার মানে আমরা বুঝলাম নির্দেশকের সবগুলোর পিএইচই কি ভিন্ন ভিন্ন। ঠিক আছে? সেজন্য এখানে লিখা আছে নির্দেশকের পিএইচ রেঞ্জ ভিন্ন, অম্লীয় ক্ষারীয় মাধ্যমে ভিন্ন বর্ণ প্রদর্শন করে। সেটা অম্লীয় মাধ্যম হোক আর ক্ষারীয় মাধ্যম হোক, ভিন্ন ভিন্ন বর্ণ প্রদর্শন করবে। ঠিক আছে? এবার দেখো পিএইচ ভ্যালু, পিএইচ সীমা থেকে যদি বেশি হয় তাহলে ক্ষারীয় বর্ণ আমরা জানি যে হচ্ছে তোমার ৭-এর বেশি হলেই তো তোমার হচ্ছে ক্ষার, আর ৭-এর কম হলে তোমার হচ্ছে অম্লীয়। আর সামান্য পরিসরে বর্ণ পরিবর্তন করে, মানে হচ্ছে খুব একটা ডিফারেন্ট নাই, মানে খুব অল্প পরিসরে সবগুলো বর্ণ পরিবর্তন করে। তো দেখো আমরা এখন কিছু কিছু নির্দেশক পড়ব। ঠিক আছে? তো ফার্স্টে নির্দেশকগুলোর নাম একটু দেখো। ফার্স্টে নির্দেশকগুলোর নাম টানা মুখস্থ করবা, তারপরে অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম, তারপরে যে পুরা পিএইচটা মুখস্থ করবা। আগে এই সাইডটা দেখো। ওকে? ফার্স্টে হচ্ছে নির্দেশক, তারপরে অম্লীয় মাধ্যম, তারপরে ক্ষারীয় বর্ণ। প্রথমে নির্দেশক আমরা কি পড়বো? কয়টা নির্দেশক মুখস্থ করবো? ৯টা। ফার্স্টে আছে ফেনফথ্যালিন, থাইমাল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড, ব্রোমোথাইমাল ব্লু, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, থাইমল ব্লু। ঠিক আছে? ওকে।
দেখো কয়টা পড়লাম? তো আমরা হচ্ছে ৯টা পড়লাম। প্রথমে কি পড়ছি? প্রথমে পড়ছি হচ্ছে ফেনফথ্যালিন, থাইমাল ব্লু, ক্রিসাল রেড, ফেনাল রেড, ব্রোমোথাইমাল ব্লু, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আর হচ্ছে থাইমাল ব্লু। দেখো এখানে থাইমাল ব্লু ২ বার আছে। তো একটা হচ্ছে ক্ষার থাইমাল ব্লু আর একটা হচ্ছে অম্ল থাইমাল ব্লু। ঠিক আছে? এই নির্দেশকগুলো অম্লীয় মাধ্যমে কেমন বর্ণ দেয়, ক্ষারীয় মাধ্যমে কেমন বর্ণ দেয় চলো দেখে নেই। ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন থাকে, ক্ষারীয় মাধ্যমে থাকে লালচে বেগুনি। ঠিক আছে? থাইমাল ব্লু দেখো থাইমাল ব্লু যখন হচ্ছে তোমার ক্ষার হবে তখন ফার্স্টে হবে হলুদ তারপরে হবে নীল। ক্রিসল রেড ফার্স্টে হবে হলুদ তারপরে হবে লাল। ফেনল রেড প্রথমে হবে হলুদ তারপরে হবে লাল। দেখো ফেনল রেড তার মানে রেড কথাটা লাস্টে আছে তার মানে পরে যেয়ে হবে লাল। এখানেও ক্রিসল রেড রেড কথাটা লাস্টে আছে তার মানে পরে যেয়ে হবে লাল। বোঝা গেছে? ওকে। ফেনল রেড পরে যেয়ে লাল। ব্রোমোথাইমাল ব্লু ব্লু মানে কি? ব্লু কথাটা থাকলে দেখো লাস্টে যে নীল হচ্ছে প্রথমে আমার হলুদ পরে যে আমার নীল। ব্রোমোথাইমাল ব্লু প্রথমে আমাদের হলুদ বসাবো পরে নীল বসাবো। ঠিক আছে? একটা জিনিস দেখো এখানে আমি বলে রাখছি, যে কোনো একটি ধরতে পারলে বাকিটা হলুদ এক্সেপ্ট এইটা। ফার্স্টেরটা বাদে দেখো যেকোনো একটা ধরতে পারো। ধরো থাইমেল ব্লু তোমার পরীক্ষার হলে ক্ষারীয় বর্ণ নীল মনে আসছে, বাট এটা মনে নাই যে অম্লীয় বর্ণ কী ছিল। তার মানে একটা যেহেতু নীল মনে আছে বাকিটা হলুদই হবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটার মধ্যে কম বেশি দেখো আমাদের প্রত্যেকটার মধ্যেই হলুদ আছে। এক্সেপ্ট তোমার ফেনফথ্যালিন আর হচ্ছে তোমার লিটমাস। আমরা তো সবাই জানি লিটমাস হচ্ছে অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে নীল থাকে। তাই না? তো লিটমাস তো আর মনে রাখার কিছু নাই। আর তোমার বাকি সবগুলাই দেখো একটাই হলুদ থাকে। মানে সবগুলোর মধ্যে একটা মানে কি একটা অন্য কালার থাকলে মানে লাল নীল থাকলে পরেরটা আমাদের হলুদ থাকতেছে, তাই না? তো পরীক্ষার হলে যেকোনো একটা মনে থাকলে পরেরটা আমরা হলুদ বসায় দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এক্সেপ্ট ২ টা। একটা হচ্ছে লিটমাস আর ফেনফথ্যালিন। তো দেখো আ ব্রোমোথার্মাল ব্লু ফার্স্টে যেহেতু লাস্টে ব্লু কথাটা আছে তার মানে লাস্টে নীল হবে আর বাকি একটা আমাদের তো বললাম একটা ধরতে পারলে বাকিটা হলুদ। লিটমাস লাল থেকে নীল, অম্লীয় থেকে ক্ষারীয় হয়। এটা আমাদের ছোটবেলার পড়া, এটার টেকনিক নাই কোনো। ঠিক আছে? মিথাইল রেড ওকে। দেখো মিথাইল রেড এখানে রেড কথাটা লাস্টে লেখা থাকলেও আমাদের মিথাইলটা আসবে কি অম্লীয় বর্ণে ফার্স্টেই লেখা মানে অম্লীয় মাধ্যমে বর্ণ ফার্স্টে লাল হবে পরে হলুদ হবে। এই যে দেখো একটা ধরে ফেলছি লাল পরেরটা হবে হলুদ। মিথাইল অরেঞ্জে প্রথমে হবে গোলাপি লাল। অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে একটু অরেঞ্জ কালার কি কমলা টাইপের। তো গোলাপি লাল আর হচ্ছে তোমার কি একটা ধরে ফেলছি গোলাপি লাল পরেরটা হবে কি হলুদ। থাইমল ব্লু যখন অম্ল হবে, কি বলতে যখন অম্ল হবে তখন কিন্তু আর কোথাও নীল নাই, তখন ফার্স্টে হবে অম্ল। অম্লতে দেখো ল আছে তার মানে ফার্স্টে আমি দিব লাল পরে আমি দিব হলুদ। তার মানে আমাদের এখান থেকে উপনীত হলাম যে আমি ফেনফথ্যালিন আর লিটমাস পেপার বাদে সবগুলাতে আমি একটা ধরে ফেলতে পারলে বাকিটা আমাদের হলুদ হচ্ছে, তাই না? ওকে দেখো ফেনফথ্যালিনের ফার্স্টে আছে আমাদের এখানে পড়ছিলাম অম্লীয় মাধ্যমে বর্ণহীন। এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষায় প্রচুর আসে। বর্ণহীন আর হচ্ছে লালচে বেগুনি। লালচে বেগুনি বা হচ্ছে মাঝে মাঝে আসে গোলাপি। ঠিক আছে? আর এই সবগুলো তো বললামই। ব্রোমোথাইমাল ব্লু ক্ষার হলে যেহেতু ব্লু কথাটা লাস্টে আছে নীল আর একটা নীল একটা ধরে ফেলতে পারলে আরেকটা হবে হলুদ। এমন আবার উল্টাপাল্টা লিখো না। অম্লীয় মাধ্যমেরগুলো অম্লীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমেরগুলো ক্ষারীয় মাধ্যমে। ঠিক আছে? ক্রিসল রেড লাস্টে রেড আছে লাল হলুদ। ফেনল রেড লাস্টে রেড আছে লাল হলুদ। ব্রোমোথাইমাল ব্লু লাস্টে ব্লু আছে নীল হলুদ। লিটমাস লাল থেকে নীল, এটা তো আমরা সবাই জানি। মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের বেলায় এই মিথাইল আর হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে? আচ্ছা মিথাইল সবসময় মনে রাখবা মিথেন। আচ্ছা তোমরা তো আবার জৈব যৌগ পারো না। মিথেন কথাটা কি শুরুতে না? তার মানে রেড থাকলে সেটা হচ্ছে শুরুতে, অরেঞ্জ থাকলে গোলাপি লাল সেটা হচ্ছে শুরুতে বসবে। ঠিক আছে? মিথেন থেকে মনে রাখবা যে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ। তো এই বেলায় লাস্টের জিনিসগুলো ফার্স্টে ফার্স্টে বসে যাবে। দেখো একটা ধরে ফেলতে পারছি বাকিটা হলুদ হলুদ হচ্ছে। ঠিক আছে? আর থাইমাল ব্লু যখন অম্ল হবে তখন আর এখানে নীলের কোনো অপশন থাকবে না। অম্ল হলে ফার্স্টে অম্লের ল থেকে আমরা মনে রাখবো অম্লীয় মাধ্যমে লাল হবে। আর একটা ধরে ফেলতে পারছি বাকিটা কি হলুদ। বোঝা গেছে? এবার আসো ফেনফথ্যালিন। দেখো এখানে কতগুলো পিএইচ রেঞ্জ দেওয়া আছে। 8.2 থেকে 9.8, 8.0 থেকে 9.6, 7.2 থেকে 8.8, 6.8 থেকে 8.4 এগুলা একদম ফুললি মুখস্থ করবা। ফুললি মুখস্থ। ঠিক আছে? এই নির্দেশক কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। সো ফুললি ভাবে তোমাকে নির্দেশকটা মনে রাখতে হবে। বোঝা গেছে? এই দেখো এখানে আমি নোট করে দিয়ে দিচ্ছি যেকোনো একটি ধরতে পারলে বাকিটা হলুদ।
আচ্ছা দেখো এখানে বিভিন্ন তুল্য সংখ্যা দেওয়া আছে। তো দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো আমি হাইড্রোজেন দান করব সেটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3, ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে ফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমি 1 লিখছি কারণ এটা একটা ইলেকট্রন দান করছে। এটা 2টা ইলেকট্রন দান করছে। কারণ দেখো এখানে এটা হচ্ছে সালফেট যদি 2 মাইনাস হয় তখন এটা হবে কি 2 প্লাস, আবার এটা হচ্ছে আমাদের 3 মাইনাস হলে এটা হবে হচ্ছে আমাদের 3 প্লাস। তো সেই অনুপাতে আমরা এটা ঠিকঠাকভাবে 1টা 2টা 3টা করতে পারতাম। বাট এখানে দেখো, এখানে কিন্তু আমাদের তোমার জিনিসটা হচ্ছে আহ ব্যতিক্রম হয়েছে, তাই না? এটাতে আমাদের হচ্ছে দেখো আম এইটা, এইটা আর এটা একটু ব্যতিক্রমভাবে মনে রাখবা, ঠিক আছে? এটা হবে হচ্ছে আমাদের 3টা, এটা হবে আমাদের 2টা, এটা হবে আমাদের 1টা। ওকে? তো এগুলো হচ্ছে অ্যাসিড ৩টা ৩টা করে দান করলেও আচ্ছা এই ২টা মেইনলি ব্যতিক্রম। তো এইটা একটু মনে রাখবা যে হচ্ছে এখানে ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস ৩টা দান করছে, এখানেও ৩টা দান করছে। বাট এখানে ২টা আছে, ১টা আছে। তো আমরা অলওয়েজ মনে রাখবো যে হচ্ছে এই ২টা হচ্ছে একটু কি ব্যতিক্রম। ঠিক আছে? তারপর এই সব কটা কিন্তু একদম ভালোভাবে মনে রাখতে হবে যে অ্যাসিডের তুল্য সংখ্যা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। তারপরে ক্ষারকের জন্য দেখো OH মাইনাস দান বা H প্লাস গ্রহণ। H প্লাস গ্রহণের দরকার নেই, তুমি OH মাইনাস দান বললেই হয়। হাইড্রোক্সাইড কয়টা আছে? একটা দিলাম। হাইড্রোক্সাইড কয়টা আছে? দুইটা দিলাম। হাইড্রোক্সাইড কয়টা আছে? তিনটা দিলাম। আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম মানি তো অক্সিজেন মানি তো ২, তাই না? এখানে ২ এখানে ২ তার মানে ২, ২ কাটা সেজন্য লিখি নাই। সেজন্য এখানে আমি ২ বসাইছি। অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো এখানে আমি ৬ লিখছি। এটা একটু ব্যতিক্রম। মনে রাখবা ৩ আর ২ যোগ করলে ৫ হয়। তাহলে আরেক দিয়ে ৬ দিয়ে আমি এটা বসাই দিলাম ৬। আচ্ছা যাই হোক। ক্যালসিয়াম অক্সাইড দেখো এই ২ আর এই ২ হচ্ছে কাটাকাটি যাবে। তাহলে এখানে কয়টা থাকে? ৩ মানে এখানে কয়টা থাকে? ২ টা থাকে। আচ্ছা এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ব্যাপারটা সেটা হচ্ছে আহ এটা খুবই একটা মানে যারা তোমার কি বলে? যারা তোমার আম করে আসছো, তড়িৎ রসায়ন করে আসছো, তারা এখানে ৬ কেন দিছি সেটা ভালো মতন বুঝছো। যদি কোনো জিনিসে ২ আর ৩ থাকে, ঠিক আছে? তখন একটারে তোমার ৩ দিয়ে গুণ করতে হয় আর একটারে তোমার ২ দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? সাপোজ ধরো অ্যালুমিনিয়াম আহ ৩টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হইছে। এখন অক্সিজেন হুম? সেই ৩টা ইলেকট্রন অক্সিজেনে গ্রহণ করতে হবে। এখন অক্সিজেনের ক্যাপাসিটি কয়টা নেওয়ার? বলো তো? অক্সিজেনের ক্যাপাসিটি নেওয়ার হচ্ছে ২ টা। অক্সিজেন তো আর চাইলেই ৩ টা নিতে পারবে না, তাই না? অক্সিজেনের ক্যাপাসিটি হচ্ছে ধরো অক্সিজেন 2- আছে। এখন তার তো ইলেকট্রন গ্রহণ করার ক্ষুধা ২ টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। বাট আছে ৩ টা। এখন এটা তো নিতে পারবে না। তাহলে কয়টা নিবে? আমার এটা নিতে হলে আমার জোড় সংখ্যা নিতে হবে। তাহলে আমি চলো এটার জোড় সংখ্যা বানাই। সবকিছুর সাথে ২ গুণ দিয়ে দাও। তাহলে সবকিছুর সাথে যদি তুমি ২ গুণ দাও তাহলে কি ৬ টা ইলেকট্রন হয়ে গেল। তখন অক্সিজেন এটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো ৬ টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন কি হয়ে যাবে? অক্সিজেন আহ তোমার গ্যাসে পরিণত হয়ে গেল। মনে করো। ঠিক আছে? তাইলে এখন একটা জিনিস খেয়াল করো এখানে যে তারপরে এখানে তুমি সমতা-টমতা করলা আরকি। ঠিক আছে? এখন দেখো মেইনলি কয়টা ইলেকট্রন গ্রহণের কথা বলা হইছে। কয়টা ইলেকট্রন? ৬ টা। সেজন্য এখানে ৬ লেখা আছে। বুঝছো? এবার দেখো লবণের যতগুলো ক্যাটায়ন থাকবে তার চার্জ তত। এখানে ক্যাটায়ন কত? ক্যাটায়ন মানে কি? ধনাত্মক চার্জের সংখ্যা। এখানে ক্যাটায়ন কত? প্লাস সেজন্য আমি 1 দিছি। এখানে ক্যাটায়ন কত? 2+, কারণ এখানে 2 মাইনাস হবে ক্লোরিন, এটা 2+ তাহলে 2। ম্যাগনেসিয়াম কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট। আমরা সালফেট জানি 2 মাইনাস তাহলে ম্যাগনেসিয়াম 2+ হবে। কারণ সেম জিনিস জাস্ট হচ্ছে ডিফারেন্ট চার্জ থাকে। তো ক্যাটায়ন মানে যেহেতু ধনাত্মক চার্জ তার মানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত ধনাত্মক চার্জ কত 2, ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে 2 লিখছে, এটা 2 লিখছে তাই 1 লিখছে। ঠিক আছে? ধাতু ও অধাতুর ক্ষেত্রে যোজনী সংখ্যা যদি শুধু সিঙ্গেল ধাতু ও অধাতু থাকে, সোডিয়াম কি একটা ধাতু, তো এর যোজনী কত 1, ক্লোরিন কি সরি অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়ামও একটা ধাতু, তো এর যোজনী হচ্ছে তোমার ৩, সেজন্য আমি ৩ লিখলাম। ঠিক আছে? যেমন বলতে পারো একটা অধাতু যদি আমি নেই ক্লোরিনের যোজনী কত ১, সেজন্য আমি ১ লিখতে পারি। তার মানে ধাতু বা অধাতুর ক্ষেত্রে যোজনী যেটা সেটাই হবে তার তুল্য সংখ্যা। বোঝা গেছে? ওকে।
দেখো, এবার দেখো আমি কিছু জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে হচ্ছে তোমাদের হ্যালোজেন গ্রুপের, তারপরে ফেরিক অ্যাসিড, কপার 2, তারপরে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, তারপরে হচ্ছে হ্যালোজেন যদি তোমার ঋণাত্মক আয়ন থাকে, ঠিক আছে? তারপরে টিন ক্লোরাইড। এরকম করে সবগুলা তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে তুল্য সংখ্যা, ঠিক আছে? একদম ধরে সবগুলা তুল্য সংখ্যা মুখস্থ করবা। ওকে, এবার দেখো কোনোদিন যদি বলে যে পরীক্ষায় মিশ্রণের চাপ আসে, সরি মিশ্রণের পিএইচ যদি নির্ণয় করতে বলে, তখন আমাদের একটা বেসিক শর্টকাট আছে। মিশ্রণের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের একটা শর্টকাট পদ্ধতি আছে। যখনই দেখবা কোনো কিছুর মিশ্রণের পিএইচ নির্ণয় করতে বলবে, তখন আমরা কি বলবো? আমরা তো সবাই রাসায়নিক পরিবর্তনে পড়ে আসি। পিএইচ মানে হাইড্রোজেনের ঘনমাত্রা ইজিক্যাল টু হচ্ছে পিএইচ মানে হচ্ছে পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এইচ প্লাস, তাই না? তার মানে মিশ্রণের পিএইচ বললে আগে আমার তো এইচ প্লাসটা লাগবে, কারণ আমরা এইচ প্লাসটা তারপরে যে সূত্রে বসাই দিলে পিএইচ ইজিক্যাল টু কি মাইনাস লগ এইচ প্লাস। তাহলে মিশ্রণের পিএইচ বলুক আর যার পিএইচই বলুক, এইচ প্লাসের মানটা বসাই দিলেই তো আমার পিএইচের অ্যান্সার চলে আসবে। সেজন্য আমাদের ফার্স্টে কি এইচ প্লাসের মানটা লাগবে। তো যখন মিশ্রণের পিএইচ কথাটা বলবে, তখন এইচ প্লাসের মান হবে সামেশন অফ তুল্য সংখ্যা। আচ্ছা দেখো, সামেশন কথাটা মানে কি? সামেশন কথাটা মানে হচ্ছে যোগফল। তার মানে সামেশন অফ তোমার হচ্ছে আম, তুল্য সংখ্যার যোগফল। কাদের? অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস বেইজের তুল্য সংখ্যার যোগফল বাই টোটাল আয়তন। বুঝা গেছে? একটা ম্যাথ করে তাহলে আরও ভালো মতন বুঝতে পারবে। এখানে দেখো, এখানে অ্যাসিড একটাই দেওয়া আছে, ক্ষার একটাই দেওয়া আছে, সেজন্য সামেশন কথাটা লেখা হচ্ছে, না লেখাও সেম কথা। তো এখানে হচ্ছে ফার্স্টে কি অ্যাসিড একটাই দেওয়া আছে, তার মানে আমি এখানে অ্যাসিড লিখলাম। আর এখানে হচ্ছে আমাদের বেস লেখা আছে, বেস কি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। এবার বলছে তুল্য সংখ্যা। ওকে, তুল্য সংখ্যা মানে কি? সরি, তুল্য সংখ্যা আর হচ্ছে মোল সংখ্যার গুণফল, ঠিক আছে? তাহলে তুল্য সংখ্যা কত? অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 1। তাহলে আমি 1 বসাবো। এই যে আমি 1 বসাইলাম। বাট আমার মোল সংখ্যা কত? মোল সংখ্যা তো আমি জানি না অ্যাসিডের ক্ষেত্রে এখানে মোল সংখ্যা কত। তো চলো দেখে আসি মোল সংখ্যা এখানে কত হয়। দেখো, দেওয়া আছে আমাদের 50 ml, ভি এর মান দেওয়া আছে। আর দেওয়া আছে আমাদের কিসের মান? এস এর মান। তাহলে একটা সূত্র কি তোমাদের পড়াইছিলাম নাকি মনে করো তো, যে মোল সংখ্যা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে আমাদের ভিএস। পড়াইছিলাম না? মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের আয়তন দেওয়া থাকে আর ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে মোল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে ভি ইন্টু এস। তাহলে আমি এখানে লিখলাম ভি ইন্টু এস, পাইলাম 5 মোল। ঠিক আছে? এটা পাইলাম কিসের ক্ষেত্রে? ক্ষারের ক্ষেত্রে। আর অ্যাসিডের ক্ষেত্রে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 1। ঠিক আছে? ওই যে অ্যাসিডের তুল্য সংখ্যা কি দেখে হয়? অ্যাসিড কয়টা দান করলো সেটা দেখে হয়। আর আমাদের হচ্ছে তোমার মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে আমাদের 50 গুণ 0.2। ঠিক আছে? 50 গুণ 0.2 করলে কত হয়? আমাদের 10 হচ্ছে। তো আমি এই 10টা এর নিচে লিখে দিলাম। এবার দেখো, আমি এই তুল্য সংখ্যাগুলা হচ্ছে যেগুলো পাইলাম, আর হচ্ছে আমাদের মূল সংখ্যা যেগুলো পাইছি সেগুলো কি করে দিয়েছি? জাস্ট গুণ করে দিলাম। মানে জাস্ট এখানে বসাইলাম। দেখতে পাচ্ছ তো? জাস্ট এখানে হচ্ছে আমি বসাইলাম। বসায় জাস্ট নিচে বলছে টোটাল কি? ভি টোটাল। আচ্ছা, ভি টোটাল এখানে দেখো কত দেওয়া আছে? 50 মিলিলিটার, 50 মিলিলিটার। তাহলে 50 আর 50 যোগ করলে কত? 100। সেজন্য আমি ভি টোটাল 100 দিয়েছি। তারপরে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে তোমার এখানে মোলার কথাটা কেন লিখছি? কারণ এই এইচ প্লাস মানে থার্ড ব্র্যাকেট মানে কি? ঘনমাত্রা। কেমিস্ট্রিতে থার্ড ব্র্যাকেট মানে কি? ঘনমাত্রা। সেজন্য আমি এখানে এইচ প্লাস লিখছি। আর হচ্ছে এখানে আমি সেজন্য মোলার লিখছি। বোঝা গেছে? আর পিএইচ এর মান হচ্ছে আমাদের এই যে জাস্ট এটা এখানে বসাই দেবো, পিএইচ এর মানটা পেয়ে যাবো। এবারে আসো সামঞ্জস্য বিক্রিয়া কী জিনিস? সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে আমাদের যখন কোনো কিছুর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে হয়, তাকে আমরা বলি হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে? ওকে, জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি? সহজ কথায় মনে রাখবা, জারণ মানে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি। ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি।
ঠিক আছে? জারণ মানে হচ্ছে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি, আর বিজারণ কথাটা মানে হচ্ছে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি। হুম? জারণ মানে হচ্ছে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি, আর বিজারণ মানে হচ্ছে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি। তাহলে দেখো এই যে আমার একটা বিক্রিয়া দেখা যাচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে সালফারটা ভালো মতন লক্ষ্য করো। ঠিক আছে? দেখো সালফার এখানে যখন পরমাণু আকারে আছে, আমরা জানি পরমাণু আকারে যখন থাকে, হুম? বা একটা তোমার হচ্ছে সিঙ্গেল যখন থাকে, তখন এর উপর যে চার্জটা থাকে সে চার্জটা কত থাকে? শূন্য চার্জ থাকে। তাই না? কারণ এটা তো আমার প্লাসও নাই মাইনাসও নাই, সেজন্য এটা সিঙ্গেল আছে, সেজন্য আমার চার্জ কত? শূন্য। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমার এখানে যখন আমার হাইড্রোজেন সালফেট ছিল, তখন দেখো এখানে আমার সালফেটের চার্জ কত ছিল? -2। আর এই বিক্রিয়কের উৎপাদে যে আমার সালফার হচ্ছে আমাদের কি? 0। ঠিক আছে? তার মানে কি? এটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জের বৃদ্ধি হইল না? ভালো মতন কথাটা বুঝো কিন্তু। এইখানে ছিল হচ্ছে আমাদের -2, এখানে যে হয়েছে 0, তার মানে কি? ধনাত্মক চার্জের বৃদ্ধি হয়েছে না? আর এইখানে আমাদের তোমার হচ্ছে সালফারের চার্জ হচ্ছে আমাদের +4। +4 কেন? কারণ হচ্ছে দেখো সালফেট 2, এই যে দেখো -2, তাহলে এখানে যেহেতু 2টা পরমাণু আছে, তাহলে এই 2 আর 2 4 দিয়ে আমি এখানে হচ্ছে তোমার -4 লিখলে এখানে সালফেট কত থাকে? +4 থাকে। ঠিক আছে? এখন দেখো এই যে সালফেট যে +4 থাকলো, তুমি যদি এমনও চিন্তা করো যে এই সালফার ডাইঅক্সাইড যদি থাকে, এখানে হচ্ছে যদি তুমি -2 চিন্তা করো, তাহলে এখানে হচ্ছে তোমার +2। তাহলে দেখো ফার্স্টে এখানে ছিল +2, বা এখন তো তোমার এটা আচ্ছা +4ই মেইনলি ডিপেন্ড করে, কারণ এখানে 2 আছে, এখানে অক্সিজেনের শুধু -2 থাকে, তো এই -2 আর এই 2টা গুণ হয়ে -4 হয়ে যায়। ঠিক আছে? তো এই -4 আর সালফেট তাহলে কি হবে? +4 একটা বের করতে পারলে তো আরেকটা আমরা চোখ বন্ধ করে বের করে দিতে পারবো, তাই না? তো সালফারের কত হলো? সালফারের হচ্ছে +4। তা +4 এর থেকে সালফার একবার হইছে আমাদের কত? 0। তার মানে কি? ধনাত্মক চার্জের সংখ্যা একবার কমছে। আরেকবার কি হয়েছে? -2 থেকে 0 হইল সালফার। তার মানে কি? ধনাত্মক চার্জের সংখ্যা একবার বাড়ছে। তার মানে আমি বলছি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, আরেকটা বলছি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। সরি, ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে? ধনাত্মক চার্জের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাকে আমরা বলি জারণ। তার মানে এই বেলায় হয়েছিল আমাদের জারণ। হাইড্রোজেন সালফেট থেকে এই বেলায় হয়েছে জারণ। আর সালফার ডাইঅক্সাইড থেকে এই বেলায় হয়েছে আমাদের কি? বিজারণ। তার মানে দেখো একই সালফার একবার জারণ করতেছে, একই সালফার আরেকবার বিজারণ করতেছে। এইটা যেহেতু একসাথে সালফার একই সাথে জারণ বিজারণ উভয় কাজ করছে, সেজন্য এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি? জারণ, সামঞ্জস্য বিক্রিয়া। এটা আমার মনে হয় তোমরা বুঝো নাই যে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা দেখো এখানে আমরা তো সবসময় অক্সিজেনের কথা জানি। অক্সিজেন মানে হচ্ছে 2 তাই না? বাট অক্সিজেন যখন এখানে যখন কোনো একটা এরকম অণু আকারে থাকে, তখন এই 2টার এইটা গুণ হয়ে যায়। তার মানে এখানে হবে কি? এটা কি হবে? -4 হবে, তাই না? আর এই -4 আর সালফার যখন থাকবে, যেহেতু এটা -4, বাকিটা কি হয়ে যাবে? +4 হয়ে যাবে। কেন +4 হইলো? +4 হওয়ার কারণ হচ্ছে তোমার এখানে আমার হইতেছে কি আছে? এখানে আমার কি আছে বলো তো? এটা -4 হইছে, সেজন্য এটা +4 হইছে। দেখো, এইটা দেখলেও কিন্তু ভালো মতন বুঝতে পারো। দেখো হাইড্রোজেন, সালফার। দেখো হাইড্রোজেন আমরা অলওয়েজ জানি হাইড্রোজেন মানে +1, তাই না? বাট এখানে যেহেতু 2 আছে, সেজন্য এটা হবে +2। তাহলে এটা আমি চোখ বন্ধ করে -2 দিব। ব্যাপারটা বুঝা গেছে? তো এটা সেজন্যই লিখছি। এবার দেখো, এটা বুঝলা সামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে। এবার দেখো ট্রাইটেশন সম্পর্কিত ম্যাথ। ট্রাইটেশন সম্পর্কিত ম্যাথের সূত্র আসবে আমাদের সামেশন অফ তুল্য সংখ্যা গুণ মোল সংখ্যা জারকের, আর সামেশন অফ তুল্য সংখ্যা গুণ মোল সংখ্যা এটা হচ্ছে বিজারকের। ঠিক আছে? ইকুয়ালিজম করে বের করে ফেলবা। দেখো এখানে বলা আছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রণে এত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 25 মিলিলিটার আয়তনের ফেরাস সালফেট পূর্ণভাবে জারিত করা হলো। ফেরাস সালফেটের ঘনমাত্রা কত? ওকে, ভালো কথা। তো দেখো
ট্রাইটেশনে এগুলো জিনিস হইছে, ঠিক আছে? এবার আমাদের যে জিনিসটা করতে হবে জারক বিজারক সবকিছু ম্যাথ দেওয়া আছে। এবার বলতে পারো যে আচ্ছা এটা যে ট্রাইটেশন সম্পর্কিত ম্যাথ আমরা বুঝবো কিভাবে? এই যে যখন বলবে যে জারিত হইতিছে, বিজারিত হচ্ছে ঘনমাত্রা ফাত্রা বের করো, ঠিক আছে? তখনই বুঝে ফেলবা যে এটা ট্রাইটেশন সম্পর্কিত ম্যাথ। আরো ভালোভাবে বুঝবো যখন আমি তোমাদের সিকিউ করাবো। তো দেখো এই সালফিউরিক অ্যাসিড, সরি এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড বলছি। আয়রন সালফেট আর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলছে পটাশিয়াম ফেরাস সালফেট পূর্ণভাবে জারিত হলো। জারিত হয় কে? যে বিজারক বা যার জারণ ঘটে। তার মানে আমি পেয়ে গেলাম ফেরাস সালফেট কি? জারণ হইছে বা এটা হচ্ছে তোমার জারণ সংখ্যা বা বিজারক। ঠিক আছে? আর বলছে এত দ্বারা হচ্ছে তোমার আম আ এত আয়তনের ইটা জারিত হইছে। তার মানে এত দ্বারা মানে এটা হচ্ছে আমাদের কি? বিজারক, তাই না? সরি এটা হচ্ছে জারক বা বিজারণ সংখ্যা। তো এবার দেখো আমি হচ্ছে ফার্স্টে জারণ সংখ্যা আর বিজারণ সংখ্যার এই তুল্য সংখ্যার মূল সংখ্যা বের করে নিই। তো এখানে জাস্ট দেওয়া আছে একটু আগে যে পড়ালাম n মানে হচ্ছে মূল সংখ্যা v ইনটু s, তো তুল্য সংখ্যা বের করবা এই v ইনটু s দিয়ে মূল সংখ্যাটা বের করবা। এখন তোমরা বলতে পারো যে এই তুল্য সংখ্যাটা পাবো কোথায়? দেখো আমি পিছনের পেজে লিখে দিয়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা হচ্ছে 5, তারপরে হচ্ছে আমাদের আ ফেরাস 2 প্লাসের জারণ সংখ্যা হচ্ছে 1। এখানে দেখো, এখানে যেহেতু আমাদের ফেরাস সালফেট দেওয়া আছে, যদি আমাদের এরকম দেওয়া থাকতো সালফেটের যোজনীত ২ আর এরকম যদি দেওয়া থাকতো সেটাকে আমরা কি বলতাম? ফেরিক সালফেট। তখন এই ফেরিক সালফেটের যোজনী কত হইতো? ১ আর ফেরাস সালফেটের যোজনীয় কত? ১। ঠিক আছে? তো এরকম করে তুল্য সংখ্যা তারপরে এগুলোতে বসায়া জাস্ট হচ্ছে এই যে সূত্রের জায়গায় সবকিছু বসায়া জারকের জায়গায় জারক বসাইছি। জারক মানে কি? যার বিজারণ হয়। বিজারকের জায়গায় হচ্ছে আমি যার জারণ সংখ্যা মানে যার জারণ ঘটায় তার নাম হচ্ছে বিজারক। এটা বসায় জাস্ট হচ্ছে আমি কি করছি? এই S এর মানটা আমাদের বের করতে বলছে, তাই না? এটা জাস্ট বের করছি। বুঝে গেছে ম্যাথটা? এটা হচ্ছে ট্রাইটেশন সম্পর্কিত ম্যাথ। এবার আসো আয়োডোমিতি আর আয়োডিমিতি আর আয়োডোমিতি কি? আয়োডিমিতি কথাটা হচ্ছে সরাসরি আয়োডিন দ্বারা জারণ বিজারণ যদি ঘটে তাকে আমরা বলি আয়োডিমিতি। আচ্ছা এটা আমরা কিভাবে মনে রাখবো? আয়োডোমিতি ডিমিতি দেখো ডিরেক্ট ডিরেক্ট কথাটা কিভাবে আসে? ডয় রসিকারের ডি। তার মানে আয়োডিমিতি মানে মনে রাখবা সরাসরি আয়োডিন দ্বারা যখন জারণ করে, এই দেখো এই সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনটা সরাসরি জারণ করছে। তার মানে আমি এটাকে বলতে পারি যে হচ্ছে আয়োডিমিতি। আর আয়োডিমিতি হচ্ছে ফার্স্টে আগে হচ্ছে আয়োডিন বানায় নিয়ে তারপরে হচ্ছে তোমার সেই আয়োডিনের সাথে জারণ ঘটায়। তার মানে সেই আয়োডিনকে দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়। ঠিক আছে? এটা হচ্ছে ২ টা ধাপে হয়। ফার্স্টে আগে আয়োডিনটা বানায় নিয়ে তারপরে হয়। তো এটার নাম হচ্ছে আয়োডোমিতি আর এটার নাম হচ্ছে ডিরেক্ট হয়ে যায় সেজন্য এটা হচ্ছে ডিমিতি। এটা হচ্ছে ২ টা ধাপে হয়, এটা হচ্ছে একটা ধাপে হয়। এই আয়োডোমিতির ২য় ধাপ আর আয়োডিমিতি তো ধাপ একটাই। এইটা আর এটা হচ্ছে সিমিলার। তার মানে এইটা মনে রাখলে আমি এই সেকেন্ড ধাপটা মনে রাখতে পারবো বা এটা মনে রাখলে আমি এটা মনে রাখতে পারবো। কারেক্ট? ওকে। দেখো তাহলে সোডিয়াম থায়োসালফেটের সাথে যদি আমি আয়োডিনে বিক্রিয়া করাই তাহলে আমার হচ্ছে সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে আমাদের কি তোমার সোডিয়াম টেট্রাথায়োনেট। ঠিক আছে? এটা আমাদের উৎপন্ন হয়েছে। আমি এখানে সমতা করেই দিছি। এবার দেখো আয়োডোমিতে যদি হয় ওই যে বললাম আগে আমাকে আয়োডিনটা বানাইতে হবে। সেজন্য আগে হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড তুমি করলে কপার আয়োডাইড পাইলা, আয়োডিন পাইলা আর হচ্ছে তুমি কি পাইছো? পটাশিয়াম সালফেট পাইছো। তো এই যে আমি আয়োডিনটা যে এক্সট্রা করে পেয়ে গেলাম এর জন্য আমার আয়োডোমিতিতে আমার হচ্ছে আয়োডোমিতিতে ফার্স্টে হচ্ছে তোমার আয়োডিন ফার্স্টে আনার জন্য তোমার এত কিছু করা, ঠিক আছে? ফার্স্টে আয়োডিন এনে তারপরে সেই আয়োডিন দিয়ে বিক্রিয়া ঘটাতে হবে। তো এই আয়োডিন পেয়ে গেছে এখন আমি হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন দিয়ে বিক্রিয়া করায় আমি জাস্ট এটা এখানে যা পাইছি এখানে তাই পাইছি। আচ্ছা তো মেইনলি আয়োডোমিতি আর আয়োডিমিতিটা হচ্ছে তোমার জারক বিজারক বিক্রিয়া করায় তোমার হচ্ছে কম্পাউন্ড আকারে দিছে। ঠিক আছে? তো ধরো তোমার আয়োডিওমিতি আর আয়োডিমিতি পরীক্ষায় আসলে এটা সাধারণত খ নাম্বারে আসে। তো বিক্রিয়া ২ টা কিন্তু একদম হুবহু ভালো মতন বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে? মুখস্থ করার কিছু নেই। এমনি করতে মুখস্থ হয়ে যাবে। তো এটা যদি তুমি জারণ অর্থবিক্রিয়া, বিজারণ অর্থবিক্রিয়া দিয়ে বিক্রিয়া করতে চাও তাহলে দেখো, এখানে জারণ হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে তোমার হচ্ছে কি এটার নাম কি? থায়োসালফেট। ঠিক আছে? এই থায়োসালফেটটা কি হয়েছে এখানে মেইনলি জারণ ঘটায়। এটা হচ্ছে ২ টা ইলেকট্রন তোমার হচ্ছে আ ত্যাগ করে
এখানে হচ্ছে আমি দেখো ২ দিছি, তার মানে কি ২ টা ইলেকট্রন ত্যাগ করছে। তো এইখানে আমার ২ লিখতে মনে নাই, যাই হোক। দাঁড়াও। এখানে আমার হচ্ছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? ২ টা ইলেকট্রন ত্যাগ করে আমার কি হয়েছে? আমার হচ্ছে টেট্রাথায়োনেট হয়েছে। ঠিক আছে? ২ অণু, তখন আমার কি হয়েছে? ২ অণু টেট্রাথায়োনেট হয়েছে। ২ টা থায়োসালফেট, এটার নাম কি? থায়োসালফেট। ২ টা থায়োসালফেট ২ টা ইলেকট্রন ত্যাগ করে ২ অণু কি হয়েছিল? টেট্রাথায়োনেট হয়েছে। ঠিক আছে? আর ২ টা আয়োডিন পরমাণু, অণু, সেই ২ টা ইলেকট্রন গ্রহণ করে ২ অণু আয়োডিন আয়ন হইছে বা অ্যানায়ন হইছে। ঠিক আছে? বা ২ টা অ্যানায়ন হইছে আয়োডিনের। তো এইটাই মূলত জারণ বিজারণ অর্ধবিক্রিয়া দিয়েও করে দেখাতে পারো, আর এটাও বিক্রিয়াটাও দিতে পারো। বাট এটা দেওয়াই হচ্ছে বেস্ট, আর এটা হচ্ছে জাস্ট লাস্টে এই ২ টা কাটাকাটি করে জাস্ট নিচে বসাই দিবা। মানে মোট বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? সো আয়োডোমিতি আর আয়োডিমিতি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা একটু ভালো করে পড়বা। টাইট্রেশনের ম্যাথও অনেক ইম্পর্ট্যান্ট। তারপরে সামঞ্জস্য বিক্রিয়া, মানে আজকের লেকচারের মোটামুটি সব কিছুই খুব ইম্পর্ট্যান্ট ছিল। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।